বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো। সদাসুধী বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সারা বিশ্বে এই করোনা নামক মহামারীতে আক্রান্ত, আর এই করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমাদের মতো কোমলমতি শিক্ষার্থীরা। আর তোমাদের কথা চিন্তা করে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। আমরা প্রধান শিক্ষকের নিকট অনেক কৃতজ্ঞ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব তা হলো বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ থেকে। তার আগে আমার পরিচয়টি দিয়ে নিই। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, সদাসুধী বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোপালদি, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। তা আমি প্রথমে বলছিলাম আজকে তোমাদেরকে কী নিয়ে আলোচনা করব। আনন্দ পাঠের থেকে দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের যে শিক্ষার উপকরণগুলো আছে এগুলা আমি আশা করি তোমরা হাতে নাগালে রাখবে। কী কী উপকরণ? আনন্দপাঠ বই, খাতা এবং কলম। খেয়াল করে দেখো 26 পৃষ্ঠায় লেখা আছে কাঠের পা গল্পটি। তো কাঠের পা গল্পের লেখককে আনোয়ারা সৈয়দ হক। আনোয়ারা সৈয়দ হক, জন্ম 1940 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর যশোর জেলায় জন্মগ্রহণ করেছেন। তা আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে কোনো গল্প যখন আমরা পড়ব তাহলে অবশ্যই এই গল্পটা এমনভাবে রিডিং পড়তে হবে, রিডিং পড়লে এই গল্পের মূল বিষয়বস্তুটুকু জানা যাবে। যদি গল্পের মূল বিষয়বস্তু না জানি তাইলে আমরা এই গল্প থেকে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাই তোমাদের বলছি, গল্পগুলো যখন পড়বা এমনভাবে পড়বা রিডিং পড়তে হবে। রিডিং পড়লে গল্পের সমস্ত বিষয়বস্তুটুকু জানা যাবে। তারপর লেখক পরিচিতি। কেন লেখক পরিচিতি আমরা পড়ব? লেখক পরিচিতি পড়ব এই কারণে, লেখক পরিচিতি যে কোনো সৃজনশীলের দেখবা জ্ঞানমূলক প্রশ্ন লেখক পরিচিতি থেকে অবশ্যই প্রশ্ন করে। কেমন প্রশ্ন? যেমন লেখক কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, তারপর কোন লেখক কি কোন কোন বিষয়ের উপর উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন। এই ধরনের প্রশ্নগুলো আমাদের নৈমিত্তিক এবং জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। যদি আমরা শিক্ষার্থীরা তোমরা জেনে থাকো তাইলে সহজে উত্তর দিতে পারবে। তাহলে আমাদের যে কাঠের পা গল্পটি ছিল, এটার লেখক ছিলেন সৈয়দ আনোয়ারা হক। সৈয়দ আনোয়ারা কত সালে জন্মগ্রহণ করছেন? 1940 খ্রিস্টাব্দে। কোথায়? 5ই নভেম্বর যশোর জেলায় জন্মগ্রহণ করেন। আর শব্দের অর্থ কেন পড়তে হবে? শব্দের অর্থ থেকেও যে কোনো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়া থাকে। এই জন্য শব্দের অর্থগুলো আমাদের অবশ্যই জানতে হবে। সর্বশেষ হচ্ছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিটা যদি না পড়ি তাহলে আমরা কোনো প্রশ্নের উত্তরই সহজভাবে দিতে পারবো না। আর এই কারণে পাঠ পরিচিতিটা আমাদের ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। যেমন আজকে আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করতেছি এটা হচ্ছে কাঠের পা। কাঠের পা কি? এটা একটা মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প। একজন বীর মুক্তিযোদ্ধা তার জীবনে কি করেছেন, এই দেশের প্রতি তার কতটুকু মমত্ববোধ এবং দেশের প্রতি তার কতটা টান, এবং তার ছেলে
প্রতি কতটুকু ভালোবাসা এবং সন্তান তার বাবার প্রতি কত ভালোবাসা লেখক এই গল্পের মাধ্যমে, কাঠের পাক গল্পের মাধ্যমে এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তা এখন তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। কাঠের পাক গল্পটি একটি মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প। 1971 সাল যখন এদেশ পরাধীন ছিল, তাদের পশ্চিমা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত করার জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ মরণপণ লড়াই করে তাদের লক্ষ লক্ষ মানুষের আত্মদানের বিনিময়ে এই দেশ স্বাধীনতা লাভ করেছে এবং অসংখ্য মুক্তিযোদ্ধা যুদ্ধাহত হয়ে জীবন ধারণ করতেছে। তা আজকে যে আমার যে কাঠের পা গল্পের এমনই একজন মুক্তিযুদ্ধকে নিয়ে আলোচনা করতেছি। মুক্তিযুদ্ধে এই গল্পের নায়ক একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধের শেষ দিকে এসে একটি পশ্চিমা হানাদার বাহিনীর ক্যাম্প আক্রমণ করার জন্য রেকি করতে গিয়ে মাইন বিস্ফোরণে তার হাঁটুর নিচে দুইটা পাই উড়ে যায়। তারপর আস্তে আস্তে সে ধীরে ধীরে সুস্থ হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, রেকি কি, আমি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। রেকি কি? রেকি হচ্ছে শত্রুর পূর্ব অবস্থানটা ভালোভাবে জেনে শুনে নেওয়া, অর্থাৎ তথ্য উপাত্ত নেওয়া, যাতে কি করতে পারে পরবর্তী সময়ে এই শত্রুপক্ষদেরকে আক্রমণ করে সুন্দরভাবে ফিরে আসা যায়। এই হচ্ছে তথ্য উপাত্ত নেওয়াকে বলা হয় রেকি। সে রেকি করতে গিয়ে এই মুক্তিযোদ্ধা তার পা দুটি হারিয়েছে। তারপর ইতিমধ্যে দেশ স্বাধীন হয়েছে। এই মুক্তিযোদ্ধা আস্তে আস্তে সুস্থ হয়েছে এবং স্বাভাবিক জীবনযাপন করতে লাগলো। আর তাকে দুটি কাঠের পা লাগিয়ে দেওয়া হলো। দুটি কাঠের পা লাগিয়ে দিয়ে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সে এই বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি করে যে কিছু টাকা অর্জন হয়, সেটা দিয়ে তার সুন্দর পরিবার চলতেছিল। তার পরিবারের সদস্য সংখ্যা, তার একমাত্র সন্তান অর্থাৎ কিশোর, নাম ছিল তার নয়ন। এই নয়নকে নিয়ে তার সংসার এভাবে বেড়ে উঠতে লাগলো। আস্তে আস্তে ছেলে যখন বড় হতে লাগলো, তখন এই মুক্তিযোদ্ধার মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কীরকম ঘুরপাক খেতে লাগলো? যে ছেলে যখন বড় হচ্ছে, এই মুক্তিযোদ্ধার মনে বিভিন্ন প্রশ্ন লাগলো। কী প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে এই বীর মুক্তিযুদ্ধ মনে করতেছে যে আমার ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, এই ছেলে আমাকে নিয়ে নিশ্চয়ই বিভিন্ন অপমান বোধ করতেছে, যে বাবার পা নেই, বাবা পঙ্গু, এইভাবে এই ধরনের প্রশ্ন অনুভূতিগুলা এই মুক্তিযোদ্ধার মনে ঘুরপাক খাচ্ছে। তাই ছেলে যখন বাইরে খেলতে যায় বন্ধুবান্ধবের সাথে, একদিন ফিরে আসার পরে এই ছেলেকে নিয়ে সে বলতে শুরু করলো যে নয়ন, তোমার সাথে আমার কথা আছে। কী কথা বাবা? নয়ন যে পাশে বসিয়ে বলল, বাবা তুমি কি আমার জন্য খুব ছোট হচ্ছ?
ছেলে তো হতভম্ব হয়ে গেল, কেন বাবা এই ধরনের প্রশ্ন করতেছে। যে না বাবা, তুমি এই ধরনের প্রশ্ন করবে না, আমার তো পা নেই, আমি তো চলাফেরা করতে পারি না, তোমাকে হয়তো তোমার বন্ধুবান্ধবরা অনেক বিদ্রূপ করে আমাকে নিয়ে নানা কথা বলে। ছেলে বলতেছে যে কি বলেন বাবা, আপনার পা নেই, যার জন্য সেই তো আমরা আজকে বেঁচে আছি। আপনি যদি আপনার পায়ের কথা চিন্তা করতেন তাহলে হয়তো আমাদের কি আর পা থাকতো না। আমি আপনাকে নিয়ে অনেক গর্ববোধ করি বাবা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ছেলের যখন এই কথা বাবা তার শুনতে পেল, বাবা অনেক আবেগতাড়িত হয়ে গেল এবং অনেক ঝরিয়ে ধরে বলল যে বাবা, আমি তো এমনটি চেয়েছিলাম, এই সোনার বাংলাটাকে এই কারণে তো যুদ্ধ করে স্বাধীন করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা হচ্ছে এরকম, এই যে বাবা তার সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা এবং সন্তান তার বাবার প্রতি যে মায়া, মমতা, শ্রদ্ধাবোধ, এই বিষয়গুলো নিয়ে এই কাঠের পা গল্পের মাধ্যমে লেখক কি সৈয়দ আনোয়ার হক এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা আমাদের মনে কি গেঁথে গেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই খেয়াল করবে, কারণ দেখো এই বীর মুক্তিযোদ্ধা এই দেশটাকে স্বাধীন করার জন্য তার পা দুটি হারিয়েছে, তারপরও মনে কত প্রশান্তি তার সংসার নিয়ে, এই দেশটাকে নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, তা আজকে আমি তোমাদের সাথে এই কাঠের পাক গল্পটি নিয়ে যে আলোচনা করছি, পরবর্তী ক্লাসে হয়তো অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তবে আজকে তোমাদের প্রতি আমার অনুরোধ রইল যে তোমরা বিনা প্রয়োজনে অযথা বাইরে যাবা না, আর বাইরে গেলেও যদি খুব প্রয়োজন হয় তাহলে বাইরে যাওয়া, বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে সাবান দিয়ে তারপর ঘরে প্রবেশ করবা, আর অবশ্যই মাস্ক ব্যবহার করবা।